বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন শ্রেণী পাঠে স্বাগতম। অনলাইন শ্রেণী পাঠে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রশিদ মন্ডল, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, পত্র প্রথম, অধ্যায় নবম, আর্থিক বিবরণী, শ্রেণী পাঠ তৃতীয়। অর্থাৎ এই অধ্যায় থেকে আমার তৃতীয় সেশন শুরু হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে এর আগে আমি দুটি সেশনে অংশগ্রহণ করেছি। এটি আমার তৃতীয় সেশন। এই শ্রেণী পাঠ শেষে আমরা জানতে পারবো বিশদ আয় বিবরণীর গাণিতিক সমস্যা সমাধান, মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে প্রস্তুত করব, গাণিতিক সমস্যা সমাধান, আর্থিক অবস্থার বিবরণী এবং এর সমস্ত এর গাণিতিক সমস্যা সমাধান। এর পূর্বেও আমি তোমাদের সাথে দুটি ক্লাসে অংশগ্রহণ করেছি। দুটি ক্লাসে আমি গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছি, প্রাথমিক আলোচনাও করেছি। আমরা বিশদ আয় বিবরণী কি তা জানতে পেরেছি, মালিকানা সত্ত্ব বিবরণী কি তাও জানতে পেরেছি, আর্থিক অবস্থার বিবরণী কি তাও জানতে পেরেছি। আমরা কখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি তা আমরা জানি। সাধারণত একটি নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার চিত্র তুলে ধরার জন্যই আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করি, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি আমরা একটি নির্দিষ্ট তারিখে। আমরা গাণিতিক সমস্যা নিয়ে কথা বলবো। গত শ্রেণী পাঠে আমি পিরিয়ডিক কনসেপ্ট নিয়েও কথা বলেছিলাম, অর্থাৎ প্রশ্নের মধ্যে দুই ধরনের তারিখ উল্লেখ থাকে। একটি আর্থিক বছর প্রতিষ্ঠানের, আরেকটি আর্থিক বছরের উল্লেখ থাকে বিনিয়োগ এবং ঋণ সম্পর্কিত। দেখা যায় যে প্রতিষ্ঠানের আর্থিক বছর শুরু হয় 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত, কিন্তু প্রতিষ্ঠান আবার যখন বিনিয়োগ করে সেই বিনিয়োগ 1 জানুয়ারি তারিখে না হতে পারে। আর আমরা জানি যে আর্থিক বছর 4টি, 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর এটা একটা আর্থিক বছর, 1 এপ্রিল থেকে 31 মার্চ এটা একটা আর্থিক বছর, 1 জুলাই থেকে 30 জুন
এটি একটি আর্থিক বছর এবং 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর এটা একটা আর্থিক বছর। সাধারণত কখনো কখনো আমরা দেখি 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর প্রতিষ্ঠানের আর্থিক বছর, আবার কখনো দেখি 1 জুলাই থেকে 30 জুন প্রতিষ্ঠানের আর্থিক বছর। এরকমই বেশি দেখা যায় প্রশ্নে। তো প্রশ্নের মধ্যে আবার কখনো কখনো বিনিয়োগ 1 অর্থাৎ 1 জানুয়ারি থেকেই তারিখ উল্লেখ থাকে, আবার বিনিয়োগের তারিখ কখনো কখনো 1 এপ্রিল থেকে উল্লেখ থাকে। এই প্রশ্নে 1/7/2019 তারিখ থেকে উল্লেখ আছে। আমি গত 2টি শ্রেণী পাঠেই ঋণের সুদ কিভাবে ধরতে হয় সেটা আলোচনা করেছি। সাধারণত ঋণের তারিখ উল্লেখ থাকে, এই প্রশ্নে ঋণের উল্লেখ নেই। গত 2টি প্রশ্নেই গাণিতিক সমস্যায় ঋণ উল্লেখ ছিল। এই ক্ষেত্রে আমরা আজকে যে গাণিতিক সমস্যা নিয়ে কথা বলছি সেটি আমরা শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন নিম্নে 2019 সালে 31 ডিসেম্বর জনতা লিমিটেডের রেয়ামিল প্রদত্ত হলো। নগদ 70,000 টাকা, মূলধন 3 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব উপদেয় হিসাব। প্রাপ্য হিসাব 1,50,000 টাকা। তোমরা জানো ধারে বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয় এবং ধারে ক্রয়ের ফলে প্রদেয় হিসাবের সৃষ্টি হয়। তো প্রাপ্য হিসাব বলতে আমরা দেনাদেরকে বুঝি। এটির ডেবিট ব্যালেন্স 1,50,000 টাকা। প্রদেয় হিসাবের ক্রেডিট ব্যালেন্স হয় সাধারণত ধারে ক্রয়ের ফলে পাওনাদার বৃদ্ধি পায়, যেটাকে আমরা প্রদেয় হিসাব বলে 1,96,000 টাকা। আগের প্রত্যেকটি স্থায়ী সম্পদ, যেটা এখানে উল্লেখ আছে 2 লক্ষ টাকা। এখানে প্রশ্ন দেখা যাচ্ছে বিক্রয় ভ্যাট সহ, বিক্রয় ভ্যাট সহ। এখন বিক্রয় ভ্যাট সহ 4 লক্ষ টাকা। এখন ভ্যাট হলো, ভ্যাট কি? ভ্যাট হলো উৎপাদন মূল্য এবং উপকরণ মূল্যের মধ্যে যে পার্থক্য, সেটি হলো ভ্যাট। এখন এই ভ্যাট যদি ক্রয়ের সময় প্রদান করা হয় তাহলে আমরা ক্রয় ভ্যাট বলি, যদি বিক্রয়ের সময় প্রদান করা হয় তাহলে আমরা বিক্রয় ভ্যাট বলি। প্রশ্নে বিক্রয় ভ্যাট সহ, ক্রয় ভ্যাট সহ প্রশ্ন উল্লেখ আছে। তো ভ্যাট সহ বিক্রয় ভ্যাট সহ ক্রয় উল্লেখ আছে, কিন্তু পার্সেন্ট উল্লেখ নাই। ভ্যাটের পার্সেন্ট আমরা জানি নির্ধারিত ভ্যাটের পার্সেন্ট 15%। এখন যদি আমি বিক্রয় ভ্যাট বিক্রয় থেকে আলাদা করতে চাই, ক্রয় ভ্যাট ক্রয় থেকে আলাদা করতে চাই, সেই ক্ষেত্রে বিক্রয় কে 15 দ্বিগুণ 115 দিয়ে ভাগ করলে ভ্যাট পাওয়া যাবে। আর ক্রয়ের ক্ষেত্রেও ভ্যাট সহ, সেই ক্ষেত্রেও 15 দ্বিগুণ 115 দিয়ে ভাগ করলে ক্রয় ভ্যাট পাওয়া যায়। প্রশ্ন উল্লেখ আছে বেতন খরচ, আদায় পাওনা সঞ্চিতি, ভাড়া খরচ, বিনিয়োগ 1/7/2019। এখানে বিনিয়োগের তারিখ উল্লেখ আছে 1/7/2019, আর আমার অঙ্কের মেয়াদ আছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, অর্থাৎ 6 মাস অতিক্রান্ত হওয়ার পর আমার বিনিয়োগ করা হয়েছে প্রতিষ্ঠানের। সেই ক্ষেত্রে বিনিয়োগের সুদের কথা যদি উল্লেখ থাকে তাহলে 6 মাসের সুদ ধরতে হবে। আমরা সমন্বয়ে গিয়ে দেখবো যে বিনিয়োগের কোনো সুদের কথা উল্লেখ আছে কিনা। উত্তোলন, বিজ্ঞাপন খরচ। আমরা জানি মালিক কর্তৃক নিষ্প্রয়োজনে যদি কোনো অর্থ কারবার থেকে নিয়ে যাওয়া হয় তাকে উত্তোলন বলে। বিজ্ঞাপন খরচ প্রশ্নে
বিজ্ঞাপন খরচ হলো বিক্রয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রদান করা হয়ে থাকে, সাধারণত নগদ অথবা পণ্য উভয়ই সরবরাহ করা হয়। এক্ষেত্রে পণ্যের কথা উল্লেখ নেই, আমরা ধরে নিতে পারি এটা নগদ। মজুদ পণ্য 1/1/2019, মজুদ পণ্যের তারিখ উল্লেখ আছে, সুতরাং আমরা এটাকে প্রারম্ভিক মজুদ ধরবো। ভ্যাট চলতি হিসাব দেওয়া আছে, ভ্যাট চলতি হিসাব 5,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছিল প্রশ্ন। সমন্বয় সময়ের মধ্যে রয়েছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 28,000 টাকা এবং বাজার মূল্য 30,000 টাকা। এখন রক্ষণশীল নীতির প্রসঙ্গে আসি। রক্ষণশীল নীতি অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্য, ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি মূল্য কম সেটি আমরা হিসাবে অন্তর্ভুক্ত করে থাকি। ভাড়া প্রদানের মাসিক হার 1,000 টাকা। প্রশ্নে ভাড়া প্রদান আছে 9,000 টাকা। সমন্বয়ে বলা আছে ভাড়া প্রদানের মাসিক হার 1,000 টাকা। অর্থাৎ 9 মাসে যদি 9,000 টাকা পরিশোধ করা হয়, তাহলে 3 মাসের ভাড়া বকেয়া রয়েছে। বেতন বকেয়া আছে 5,000 টাকা। বেতন বকেয়া 5,000 টাকা। করণীয়ের মধ্যে রয়েছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। 1 লক্ষ টাকা মুনাফা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। সমাধান, আমরা যে প্রশ্নটি দেখেছি এর সমাধান প্রথমেই চাওয়া হয়েছে ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো। তো ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করার কথা বলা হয়েছে। ব্যালেন্স বিডি আছে 5,000 টাকা ডেবিট ব্যালেন্স, তাই ডেবিট পাশে দেওয়া হয়েছে। ভ্যাট চলতি হিসাব ব্যালেন্স বিডি 5,000 টাকা ডেবিট পাশে। তোমরা দেখতে পাচ্ছ এটা একটি টি শর্ট, অর্থাৎ তারিখ, বিবরণ, রেফারেন্স, টাকা, তারিখ, বিবরণ, রেফারেন্স, টাকা। এখানে ব্যালেন্স বিডি আছে 5,000 টাকা। ক্রয় ভ্যাট আছে 39,130 টাকা এবং বিক্রয় ভ্যাট আছে 52,174 টাকা। তো ক্রয় ভ্যাট ডেবিট দিকে যায়, বিক্রয় ভ্যাট ক্রেডিট দিকে যায়। আমরা যদি দুই পাশের যোগফল দেখি তাহলে ক্রেডিট পাশের যোগফল বেশি আছে, অর্থাৎ উভয় পাশের পার্থক্য 8,044 টাকা। এটি ভ্যাট চলতি হিসাব। আমার ক নম্বর প্রশ্নের সমাধান করা হলো। প্রশ্নে দ্বিতীয় চাওয়া ছিল, আমরা গিয়ে দেখে আসি। দ্বিতীয় চাওয়া ছিল 1 লক্ষ টাকা মুনাফা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। 1 লক্ষ টাকা মুনাফা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো। এক্ষেত্রে আমার মূলধন দেওয়া আছে প্রশ্নে 3 লক্ষ টাকা যোগ মুনাফা 1 লক্ষ টাকা, তাহলে মোট 4 লক্ষ টাকা। উত্তোলন প্রশ্নে দেওয়া আছে
20,000 টাকা। তাহলে আমরা জানি মূলধনের সাথে মুনাফা যোগ হয়, উত্তোলন বাদ যায়। উত্তোলন বাদলে 3,80,000 টাকা। অর্থাৎ মালিকানা সত্ত্ব, মালিকদের দাবি 3,80,000 টাকা। এ পর্যায়ে মোট সম্পদের প্রশ্নের গ নম্বরে চাওয়া মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। বিবরণ টাকা। প্রশ্নের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখছি নগদ 70,000 টাকা, প্রাপ্য হিসাব 1,50,000 টাকা প্রাপ্য হিসাব সম্পদ। সমাপনী মজুত পণ্য আমি আগেই বলেছি যে বাজার মূল্য এবং ক্রয় মূল্য যেটি কম সেটি হলো আমার বাজার মূল্য এবং ক্রয় মূল্য। এই দুটির মধ্যে বাজার মূল্য এবং ক্রয় মূল্য যেটি বেশি যেটি কম সেটি হবে সমাপনী মজুত পণ্যের মূল্য 28,000 টাকা। বিনিয়োগ 80,000 টাকা। আগরপত্র 2 লক্ষ টাকা। মোট সম্পদের পরিমাণ যোগ করলে 5,28,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই প্রশ্নের সমস্যার সমাধান হলো গত দুটি গাণিতিক সমস্যা থেকে এই প্রশ্নের যে অতিরিক্ত সমস্যাটা আমরা লক্ষ্য করলাম সেটা একটু ব্যতিক্রম। আগের দুটি প্রশ্নে ভ্যাট সহ ক্রয় বিক্রয় ছিল না, এইখানে ভ্যাট সহ ক্রয় বিক্রয় আছে। সুতরাং এটা একটি নতুন জিনিস শেখা হলো, নতুন আইটেম শেখা হলো। আর মালিকানা সত্ত্ব বিবরণী আগের দুটি অঙ্কে আলাদা করে চাওয়া ছিল না, এই প্রশ্নে চাওয়া হয়েছে। আগের প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী আমি দেখিয়েছি, এখানে শুধু মোট সম্পদের পরিমাণ চেয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আজকে আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। শুরুতেই আমরা একটি গাণিতিক সমস্যা পড়েছিলাম এবং তার সমাধান করেছি। এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব। রাহেলা এন্টারপ্রাইজের 2015 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রস্তুতকৃত আয়টি নিম্নরূপ। এখানে হিসাবের মধ্যে যেগুলো আসছে প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, ক্রয় ও বিক্রয় 1,50,000 টাকা ও 2 লক্ষ 25,000 টাকা, মনিহারি খরচ 10,000 টাকা, বাট্টা খরচ 5,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রশ্নে দেয়া আছে 3,000 টাকা, 4,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা অনাদায়ী পাওনা বলেছিলাম যে টাকাটা দেনাদারের নিকট থেকে কখনোই আদায় করা সম্ভব হবে না, সেটাকে আমরা অনাদায়ী পাওনা বলে থাকি। আর এই অনাদায়ী পাওনার ঘাটতি বা ক্ষতির থেকে বাঁচার জন্য সাধারণত প্রতিষ্ঠান আদায় পাওনা সঞ্চিতি এর ব্যবস্থা করে থাকে। প্রতিষ্ঠান নেট ইনকাম থেকে, নেট আয় থেকে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবস্থা রেখে থাকে। এখানে যেটা দেয়া আছে সেটা বিগত বছর অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,500 টাকা। সুনাম 1 লক্ষ টাকা। সুনাম 1 লক্ষ টাকা। ইজারা সম্পদ 10 বছরে 1 লক্ষ টাকা। 10% সঞ্চয়পত্র 10% সঞ্চয়পত্র 1/7/2015। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আমি আগেই বলেছি যে আর্থিক বছর প্রতিষ্ঠানের আর্থিক বছর 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর, কিন্তু সঞ্চয়পত্রের 10% সঞ্চয়পত্র উল্লেখ আছে 1/7/2015। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুনাম সম্পর্কে আমরা আগেই জানি যেটা একটা অস্পর্শনীয় সম্পদ। আর ইজারা সম্পদ হলো যেক্ষেত্রে সম্পদ ব্যবহারের অনুমতি পাওয়া যায়, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের জন্য নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাধারণত মালিকানা হস্তান্তর হয় না। এটাকে আমরা ইজারা নামে চিনে থাকি। এরকম ইজারা লিজল প্রপার্টি বলে। 10 বছরের জন্য এখানে উল্লেখ আছে। সাধারণত 10 বছর মেয়াদে এই 1 লক্ষ টাকা অবলোকন করা হয়। 12% ঋণ 1/3/2015, 12% ঋণ 1/3/2015, 1/3/2015 12% ঋণ, অর্থাৎ ঋণ গ্রহণ করা হয়েছে মার্চ মাসের 1 তারিখে, অর্থাৎ 2 মাস অতিক্রম হওয়ার পর 12% ঋণ। উত্তোলন ও মূলধন: উত্তোলন 5,000 টাকা, মূলধন 2,29,500 টাকা, নগদ তহবিল ও ব্যাংক উদ্বৃত্ত প্রশ্ন দেওয়া আছে 20,000, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব দেওয়া আছে 40,000 ও 20,000 টাকা। চালানি কারবারের প্রেরিত পণ্য দেওয়া আছে 20,000 টাকা। চালানি কারবার সম্পর্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা আইডিয়া দেওয়া দরকার। চালানি কারবার বলতে আমরা সাধারণত এখন অধিকাংশ প্রতিষ্ঠানে দেখি যে তাদের প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করতে সাধারণত একটি প্রতিষ্ঠানের তার হেড অফিস ঢাকা, তাদের যাবতীয় কার্যক্রম ঢাকায় হয়, কিন্তু চিটাগাঙে তাদের প্রতিনিধি আছে। চিটাগাঙে প্রতিনিধির নিকট কিছু পণ্য প্রেরণ করলো এবং তার কোনো বেতন নির্ধারিত থাকে না। পণ্য বিক্রয় করলে সে কমিশন পাবে, পণ্য বিক্রয় না করলে কমিশন পাবে না। এই যে কারবারটা পরিচালিত হচ্ছে সেটাই হলো চালানি কারবার। এখানে সমন্বয় সময়ের মধ্যে রয়েছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা, উক্ত মজুত পণ্যের মধ্যে 5,000 টাকার বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রেতাকে সরবরাহ করা হয়নি। এরকম হতে পারে এই সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 40,000 টাকা আছে, কিন্তু পণ্য বিক্রি হয়েছে, এখনো সরবরাহ হয়নি, অর্থাৎ সরবরাহ করার অপেক্ষা আছে, বিক্রি হয়ে গেছে। এরকম পণ্য যদি অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই পণ্যটি আর আমার না, সেই জন্য হিসাবভুক্ত করা, হিসাব যখন আমি করবো তখন 40,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে হিসাব করবো। এরপর আছে চালানি কারবারিত সকল পণ্য প্রতিনিধির 10% কমিশন সাপেক্ষে 30,000 টাকায় বিক্রি করা হয়েছে। চালানি কারবারিত সকল পণ্য প্রতিনিধির 10% কমিশন সাপেক্ষে 30,000 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে আমি প্রশ্নে দেখছি যে চালানি কারবারিত পণ্যই ছিল হলো 20,000, কিন্তু 30,000 টাকায় 10% কমিশনে বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে চালানি কারবারের সম্পর্কিত প্রশ্ন হয়তো থাকতে পারে সমন্বয়ে করণীয়ের মধ্যে। বৃষ্টিতে 8,000 টাকার পণ্য বিনষ্ট হয়েছে যা হিসাবভুক্ত হয়নি, এটা একটা অস্বাভাবিক ক্ষতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা প্রশ্নে দেখেছি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,500 টাকা আছে, সেটিকে 5,000 টাকায় উন্নীত করতে বলছে, অর্থাৎ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা। প্রশ্নে চাওয়ার মধ্যে রয়েছে চালানি কারবারের মুনাফা নির্ণয় করো। 2015 সালের 31 ডিসেম্বর থেকে সমাপ্ত বছরের কারবারের নেট মুনাফা নির্ণয় করো। আর 2015 সালের 31 ডিসেম্বর তারিখে কারবারের মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। নেট লাভ 81,000 টাকা। তাহলে প্রশ্ন চালানি কারবারের মুনাফা নির্ণয় করো। আমরা এই প্রশ্নের সমাধানে আসি। এই প্রশ্নের যদি আমরা সমাধান করি তাহলে দেখতে পাই যে চালানি পণ্য বিক্রয় আছে 30,000 টাকা, বা প্রতিনিধির কমিশন 30,000 গুণ 10%, তাহলে 3,000 টাকা। বাদলে থাকে চালানি প্রতিনিধির নিকট পাওনা 27,000 টাকা বিয়োগ করলে, বা চালানি কারবারে প্রেরিত পণ্য 20,000 টাকা, তাহলে চালানি কারবারে লাভ হয় 7,000 টাকা। এটাই হলো আমার চালানি কারবারের লাভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খ নং প্রশ্ন ছিল বিশদ আয় বিবরণী প্রস্তুত করো।
এক্ষেত্রে বিশদ আয় বিবরণী যদি আমি প্রস্তুত করি তাহলে 2015 সালের 31 ডিসেম্বর তারিখে আমরা মুনাফা জাতীয় আয় এবং ব্যয় সমূহ নিয়ে একটি বিবরণী প্রস্তুত করে থাকি। সাধারণত মোট মুনাফা 1,08,000 টাকা প্রশ্নে দেয়া আছে। মোট মুনাফা 1,08,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে। সেক্ষেত্রে মোট মুনাফা 1,08,000 টাকা যোগ চালানি কারবারের লাভ 7,000 টাকা, বাট্টা প্রাপ্তি আছে 4,000 টাকা, তাহলে আমার মোট আয় 1,19,000 টাকা। 1,08,000 মুনাফা, তার সাথে 11,000 টাকা অতিরিক্ত আছে চালানি কারবারের লাভ ও বাট্টা প্রাপ্তি। এখন আমি পরিচালন ব্যয় বাদ দেব। পরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে মনিহারি খরচ 10,000 টাকা, প্রদত্ত বাট্টা 5,000 টাকা, ইজারা সম্পদ অবলোপন 1 লক্ষ টাকা 10 বছরের, তাহলে 10,000 টাকা প্রতি বছর। অনাদায় পানা 3,000 টাকা, নতুন অনাদায় পানা সঞ্চিতি যেটা উন্নীত করতে বলছে 5,000 টাকায়, বাদ পুরাতন অনাদায় সঞ্চিতি 4,500 টাকা, তাহলে মোট 3,500 টাকা। যোগ করলে হয় 28,500 টাকা। 8,500 টাকা পরিচালন ব্যয় 1,19,000 থেকে বাদ দিলে থাকে 90,500 টাকা পরিচালন মুনাফা। বাদ ও পরিচালন ব্যয় বৃষ্টিতে ভিজে ক্ষতি হয়েছে 8,000 টাকা, ঋণের সুদ হয়েছে 5,000 টাকা, মোট 8 আর 5 13,000 টাকা অপরিচালন ব্যয়। আমরা যদি বাদ দেই তাহলে থাকে 90,500 থেকে 13,000 বাদ দিলে 77,500 টাকা। যোগ সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের সুদ তারিখ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে 3,500 টাকা। আমরা যোগ করলে সঞ্চয়পত্রটা এখানে বিনিয়োগ, আমরা যোগ করলে পাই 81,000 টাকা। এই 81,000 টাকাই আমার নিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় চার কাজ শেষ হলো। আমরা এই পর্যায়ে আসি তৃতীয় চার সমাধান। 2015 সালে 31 ডিসেম্বর তারিখে কারবারের মোট দায়ের পরিমাণ নির্ণয়। আমার মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে দায় সমূহ পদের হিসাব আছে 50,000 টাকা আর ঋণের সুদ আছে 5,000 টাকা, তাহলে যোগ করলে হয় 55,000 টাকা। আর এদিকে মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে মূলধন 2,29,500, যোগ নেট লাভ 81,000, বাদ উত্তোলন 5,000, বাদলে হয় 3,05,500। এই 3,05,500 টাকা আমার মালিকানা সত্ত্ব। আমি যদি সব যোগ করি 55,000 টাকা, 3,05,500, তার 3,60,500 টাকা। এই হলো আমাদের মোট দায়ের পরিমাণ নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটিরও প্রথম চাওয়া চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা নির্ণয়, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেটি সমাধান করেছি। দ্বিতীয় ছিল বিশদ আয় ব্যয় নির্ণয়, সেটা করা হয়েছে, এবং মোট দায়ের পরিমাণ নির্ণয় সেটা আমরা করেছি। অর্থাৎ দুটি প্রশ্নের আজকে সমাধান, সমস্যাও দেখলাম এবং সমাধান দেখলাম। আমরা আগের দুটি প্রশ্নেরও সমস্যা দেখেছি এবং সমাধানও দেখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অধ্যায়ের নির্ধারিত শ্রেণীপাঠ ছিল প্রাথমিক পর্যায়ে 3টি। যদি পরবর্তীতে আরো সুযোগ পাই, আবার সুযোগ পাইলে তোমাদের সাথে এই চ্যাপ্টার নিয়ে তোমরা যদি কমেন্ট করো, আমি আরো 2-4টি ক্লাস বা সেশন তোমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। তোমাদেরকে একটি মেসেজ দিয়ে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন সময়ে তোমরা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবে না। তোমরা বাহিরে প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করবে। তোমরা নিজেরা ধূমপান করবে না। আমরা সবাই
ধূমপান থেকে বিরত থাকবো। আমরা নিজেরা সুস্থ থাকি, অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।